সোমার গল্পের আসরে সবাইকে স্বাগত। সাহিত্যপ্রেমী বন্ধুদের জন্য নানা স্বাদের গল্প ও উপন্যাস নিয়ে আমি হাজির থাকি এই চ্যানেলে। আমার বলা গল্প তোমাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করব। আজ পড়ব আশাপূর্ণা দেবীর গল্প এক যে রাজা। গল্প ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। তোমাদের লাইক এবং কমেন্ট আমাকে আরও ভালো গল্প শোনাতে উৎসাহিত করে, তাই অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। আজকাল আর শনিবারে অফিস থেকেই সোজা স্টেশনে দৌড়ই না কমলেশ। একবার বাড়ি এসে তবে যায়। পরপর গাড়ি আছে 2-3টে, জানে পাবেই একখানা। এতে অবশ্যই ছোটাছুটির কষ্টটা বেশি হয়, কিন্তু এইটুকু না হলে বিদিশা বড্ড অভিমান করে। আর সত্যি বলতে খোকাটা হয়ে ইস্তক কমলেশের নিজেরও যেন মনে হয় ঠিক বেরোবার মুখেই একবার ওদের দেখে শুনে যাওয়া ভালো, খোকাকে আর খোকার মাকে। অবশ্যই কমলেশের এর সদ্বিবেচনাতেও বিদিশা বিশেষ কৃতজ্ঞ নয়। প্রত্যেক সপ্তাহেই ওর দেশের বাড়িতে ছোটার বিরুদ্ধে ঢের বক্তৃতা সে করে, কিন্তু কমলেশকে টলাতে পারে না। অথচ রবিবার মাত্রেই কমলেশ অনুপস্থিত। এটা বিদিশা রীতিমতো অসহ্য হয়ে উঠেছে। আজও অভিমানে মুখ ভার করে কমলেশের হাত ব্যাগটাকে গুছিয়ে দিতে দিতে বলে ওঠে বিদিশা, চন্দ্রসূর্যের নিয়মের মতো অমোঘ অলঙ্ঘ নিয়ম, এর আর ব্যতিক্রম নেই। আশ্চর্য। বিদিশার দু কাঁধে এলিয়ে পড়ে থাকা দুটি সুপুষ্ট বেনির একটাতে টান দিয়ে বলে কমলেশ, খুব রাগ হয় কেমন? বিদিশা মুখ ফিরিয়ে বলে, রাগ ছাড়া বুঝি চিত্তজগতে আর কোনো বৃত্তি নেই? ও তাই বলো, অনুরাগ? বাজে লোকের জন্য অত দামি জিনিস আমি খরচ করি না। তাহলে বোধ হয় বিতরাগ। হ্যাঁ তাই হলো। সত্যি সত্যি তুমিই বলো তো, আমার বুঝি ইচ্ছে হতে পারে না একটা ছুটিতেও অন্তত বাড়ি থাকো? তা নয় দেশের ভাঙা বাড়ির টানে। কমলেশ বলে, তা বলে একদিনও থাকি না তা নয়। এই তো 1 জুলাইয়ের ছুটিটাই থাকলাম, 15ই আগস্টেও থেকেছি। হয়েছে, অত নিখুঁত হিসেবটি আর নাকের সামনে ধরে দিতে হবে না। থাকলে তো একটু বেড়াতে বেরোনো হলো। দেশে না গিয়ে মনের দুঃখে তোমার এমন মাথা ধরলো যে শুয়েই রইলে। জগৎশুদ্ধ লোক বউ নিয়ে বেড়াতে যায়, তোমার যে কি লজ্জা বুঝি না। কি মুশকিল, লজ্জা আবার কোথা? ছুটি ছাটাই তো থাকি না। থাকো না সেইটাই তো প্রধান অভিযোগ। পিসি যেন কারোর হয় না। মা মরে গেলে পিসি মাসিতেই মানুষ করে থাকে, তোমার মতন এমন। আহা বুঝছো না, আমি যে গুণের সাগর। গুণের সাগর না হাতি, কথার সাগর। নাও এবার এখনই আমায় দোষ দেবে তো, তোমার জন্য আমার ট্রেন ফেল হলো। হলোই তো। কমলেশ হাত ঘড়িটা চোখ বুলিয়ে বলে, 4:18 গাড়ি তো এখানেই খতম হয়ে বসে আছে। এখন 5:25-এরটা ধরতে পারলে হয়। ঝি বুঝি খোকাকে নিয়ে বেড়াতে গেল। এত রোদে বেরোয় কেন? এটা ঠিক নয়। অন্যদিন বেরোয় না, আজ সকাল সকাল যেতে বললাম। কেন? না বললে গুণের সাগরের গুণের জাহাজ ছেলে আমায় কিছু করতে দেবে? আহা তাই বলে এ দুদিন ওকে একটু সাবধানে রেখো। এ দুদিন একলা নিজের একতারে পেয়ে ওকে আমি এন্তার পেটাবো। তা ভালো, এ পরিকল্পনাটি মন্দ নয়। ও কি করছো? ব্যাগটা ফেঁসে যাবে যে। কি এত ঢোকাচ্ছ? বিদিশা গম্ভীরভাবে বলে, কি নয়? জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব। 2টো কপি দিয়ে দিচ্ছ কেন? একটা এখানের জন্য রাখো। এখানের সদস্যের মধ্যে তো আমি। বিরহ যন্ত্রণার মাঝখানে নতুন ফুলকপির ডালনা 20 বত। আহা একা তুমি কেন? তোমার পাচিকা ঠাকুরানিও তো রয়েছেন। ঠাকুরানি ওসব সভ্য জিনিসের ধার ধারেন না। এক কাশি চচ্চড়ি হলেই ওর হলো। নাও জুতো পরো। এরপর আবার একটু হেসে কথা সাঙ্গ করে বিদিশা যেতে তো প্রাণ চায় না, তবু যাওয়া চায়। ওই তো মজা বলে হাসতে হাসতে বেরিয়ে পড়ে কমলেশ।
দরজা দিয়ে বেরিয়ে ঘরের জানলা দিয়েও আর একবার দৃষ্টি বিনিময়, বিদায় পর্বের অঙ্গ। বিদিশা এসে দাঁড়ালো। এসে আবার ঝগড়া বলে হেসে চলে গেল কমলেশ, যিনি সে ঠাসা ব্যাগটা নিয়ে। পিসির জন্য কমলেশ নিয়ে যাবে না এমন জিনিস নেই। যেসব নতুন ফল তরকারি কলকাতায় থেকেও লোকে চোখে দেখতে পায় না, কমলেশের পিসির তা পুরনো হয়ে যায়। কমলেশ চলে গেলেও জানলায় দাঁড়িয়ে থাকলো বিদিশা। কমলেশের চলে যাওয়া পথটার মতোই শূন্য খাঁ খাঁ করতে থাকে মনটা। শনিবার আসার আগে থেকেই যেন দমে যায় বেচারা। মা নেই, বাপ নেই, বাপের বাড়ি বলতেই কিছু নেই যে, দুটো দিন কাটিয়ে আসবে। দয়ালু কমলেশ নেহাতি দয়াপরবশ হয়ে বিয়ে করেছিল বিদিশাকে। সে এক ইতিহাস। কিন্তু সে যাই হোক, কমলেশের উদার স্নেহের প্লাবনে দয়ার কথা ভেবে সংকুচিত হয়ে থাকার প্রশ্নই ওঠেনি কোনোদিন। আদরে আবদারে সুরে ঝংকারে বিদিশা বিচিত্র রূপিণী। বিদিশা ভাবে, এত স্নেহশীল, এমন প্রেমময় স্বামী, কিন্তু একটা বিষয়ে কেন এমন মমতাহীন? বিদিশার আবদারের মর্যাদা রাখতেও একটি বারের জন্য কোনো দিন দেশে যাওয়া বন্ধ করবে না। অথচ আজ পর্যন্ত বিদিশার দেখা হলো না সে দেশ কেমন বা পিসি। বাংলা বিভাগের ফলে পূব থেকে পশ্চিমে ছিটকে আসা বিদিশার দুস্থ মামার মৃত্যুকালের অনুরোধে পড়ে বিদিশাকে বিয়ে করে বসেছিল কমলেশ, পিসিমাকে না জানিয়ে। মায়ের বাড়া পিসিমা সাহস করেনি তার কাছে এই হঠাৎ ঘটে যাওয়া ব্যাপারটাকে প্রকাশ করতে। সেকেলে মানুষ, পূব পশ্চিমের ব্যথা এখনো কাটিয়ে উঠতে পারেননি ওরা। পিসিমা এখনো জানেন কমলেশ কলকাতায় মেসে থাকে, আর আগে যারা এক মেসে থাকতো তারা জানে কমলেশ মেস ছেড়ে এক বন্ধুর বাড়ি পেইং গেস্ট হয়ে আছে। বিদিশাকে বিয়ে করার ঠিক আগেই, অর্থাৎ মেস ছাড়বার প্রাককালে, কমলেশ পুরনো চাকরি ছেড়ে দিয়েছিল। অপ্রত্যাশিতভাবে বিখ্যাত একটা তৈল কোম্পানিতে কাজ পেয়ে গিয়েছিল মোটা মাইনের। পুরনো বন্ধুরা তাই কেউই আর তেমন সুনজরে দেখছিল না কমলেশকে। চলে আসায় বিচলিত হয়ে খুঁজে বার করে বেড়াতে আসেনি কেউ। চাকরি পাওয়ার ব্যাপারে পরে বিদিশাকে বলেছিল কমলেশ, দেখো দিশা, প্রত্যেকটি বিষয়ে নিজের দায়িত্ব ভেবে আমরা দিশাহারা হই, কিন্তু দেখো এই ব্যাপারে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। এ সত্য নতুন করে প্রমাণিত হলো। বিদিশা হেসে বলেছিল, ইস, প্রমাণিত হলো স্ত্রী ভাগ্যে ধন, এই শাস্ত্র বাক্যটি। যাক, সে তো আজ প্রায় 3 বছরের কথা। এখন আর্মহার্স্ট স্ট্রিটের এই 4 তলা অট্টালিকার নিচের তলায় 2খানি ঘরের ছোট্ট এই ফ্ল্যাটটুকু, আর সুখী সুন্দর জীবন। শুধু আজ পর্যন্ত স্ত্রী পুত্রকে দেশের বাড়িতে নিয়ে যাবার ভরসা কমলেশের হলো না। বিদিশার মনে এজন্য অভিমানের অন্ত নেই। কমলেশ সেটা টের পেয়ে বলে, আহা, বুঝছো না, একজনকে শুধু শুধু মনক্ষুণ্ণ করে লাভ কি? চিরকালই তাহলে লুকিয়ে রাখবে আমাকে? যতদিন পারা যায়। পিসিমাই ভার কদিন। বিদিশা মুখ ভার করে বলে, থাক, আমার জন্য আর তোমার পিসিমার পরমাই গুনতে হবে না। তবে নিশ্চিত যেন খোকাকে কোলে নিয়ে আমি যদি সামনে গিয়ে দাঁড়ায়, তোমার পিসিমা কখনো দূর করে দিতে পারবেন না। তা হয়তো পারবেন না, কিন্তু ভীষণ আহত হয়ে পড়বেন। সে দুঃখ থেকে তাকে বাঁচিয়ে রাখতে চাই বলেই তোমাকে। অজ্ঞতায় বিদিশাকে লজ্জিত হতে হয়। শূন্য মনে জানলায় দাঁড়িয়েছিল বিদিশা। চমক ভাঙল রাঁধুনির ডাকে। এতটুকু সংসারে রাঁধুনি রাখার কথা নয়, আর সত্যি এত বড় লোকও কমলেশ নয়, কিন্তু ছাড়াতে পারে না। খোকা হবার সময় রাখা হয়েছিল, তদবধি রয়েই গেছে। বিদিশা অনেক সময় বলে, আর ওকে কেন? আমি কি এতই অকর্মা, না পয়সা এতই সস্তা? কমলেশ বলে, পয়সাও ভীষণ দামি, তুমিও সাংঘাতিক কম্মিষ্টি, কিন্তু মায়া মমতা বলে তো একটা কথা আছে। বেচারা তোমায় কত যত্ন করেছে, তাছাড়া বরাবর এমন ভালো সার্ভিস দিচ্ছে। ছাড়াবো কি বলে? আমার ক্ষমতায় কুলোবে না, অথবা তোমার ক্ষমতায় কুলোবে, এটা ওর অপরাধ নয়।
বিদিশা হেসে কুটি কুটি হয় ওর অভিনব মতবাদে। কমলেশ বলে, পরের চাকরি তো করো না, চাকরির মর্ম বুঝবে কি? তখন আমার কথার মোড় ঘুরে যায়। বিদিশা স্বামীর গলা ধরে ঝুলে বলে, প আর বয়ে তফাৎ তো মাঝখানের একটা অক্ষরে, চাকরি তো করছি। কমলেশও সঙ্গে সঙ্গে দিয়েছে সদুত্তর। এমনি করেই দিন উড়ে চলেছে খুশির পাখায় ভর করে। 3 বছর না 3 দিন। অদ্ভুত আনন্দময় স্বভাবের মেয়ে এই বিদিশা। কে বলবে ওর অতীতকালটা ছিল শুধু কুয়াশাচ্ছন্ন স্যাঁতসেঁতে? ও যেন রঙিন প্রজাপতি, অথবা এইটাই স্বাভাবিক। গুটি পোকা যখন সুযোগ পায় তখনই পাখা মেলে উড়ে নিজের চলৎ শক্তিহীন অবস্থাকে ভুলে মুছে ফেলতে চায়। বয়স নেহাত কম নয়, 26-27 তো হবেই। তবু বিদিশা খোঁপা বাঁধবে না, স্কুল গার্লের মতো দুপাশে ঝুলিয়ে রাখবে দুটো বেনি। শাড়ি রঙিন ছাড়া পরবেই না। আর অনেক কিছু করবে যা কিশোরীরই উপযুক্ত। অস্থির, চঞ্চল, দুরন্ত, নইলে মা হয়ে কেউ ঘুমন্ত ছেলেকে চিমটি কেটে জাগায়? কমলেশ বকলে বলে, দিনের আলোয় কেউ ঘুমোচ্ছে দেখলে আমার প্রাণ হাঁপায়। ওই ভয়েই তো ছুটির দিনে থাকি না। কারো হাঁপানোর কারণ হয়ে লাভ কি? থাকলে ঘুমোতে দিতাম যে, টেনে বাইরে নিয়ে গিয়ে পথে পথে ঘুরিয়ে মারতাম। কথা তো নয়, যেন গানের ঢেউ। মুগ্ধ হয়ে চেয়ে থাকে কমলেশ এই খুশির জোয়ারের পানে। রূপসী বলবে না কেউ বিদিশাকে, তবু যেন কত রূপ। বিদিশাকে পেয়ে কমলেশ পেয়েছে এক নতুন রাজ্যের সন্ধান। সব কথাকেই যে পরিহাসের সুর লাগিয়ে সুন্দরের পর্যায়ে তোলা যায়, প্রতিটি কাজই যে খুশির আমেজ লাগিয়ে হালকা করে ফেলা যায়, এই অভিজ্ঞতা আগে কখনো ছিল না কমলেশের। 32 বছর বয়সে নিজেই যে কমলেশ 22 বছরের তারুণ্য অনুভব করে। বিদিশাকে আর ছেলে মানুষের জন্য বকবে কি? পুরনো মেষের কারো কারো সঙ্গে রাস্তায় দেখা হয় কদাচ। তারা ঈর্ষার নিঃশ্বাস ফেলে বলে, বেশ আসছেন দাদা, চেহারায় যা চেকনাই ফুটেছে, মনে হচ্ছে 5-7 বছর বয়স কমে গেছে। বন্ধু পত্নীর হাত যশ আছে। কমলেশ বলে, মাথা নেই তার মাথা ব্যথা, বন্ধু পত্নী কোথায়? উড়ে ঠাকুর মাত্র, বন্ধু তো ব্যাচেলার। যাই হোক, খাওয়া দাওয়াটি ভালো। এই গল্প কমলেশ বিদিশার কাছে করে। বিদিশা অবাক হয়ে বলে, ও মা, ওদের কাছে লুকোবার কি আছে? ওরা কি তোমার পিসিমার চর? কমলেশ বলে, তা কেন? ওদের জানাতে চায় না যে খরচের খাতায় নাম উঠিয়েছি। খরচের খাতায়? তার মানে? চোখ গোল হয়ে ওঠে বিদিশার। মানে অতি প্রাঞ্জল, বিয়ে হওয়া মানেই ফুরিয়ে যাওয়া, কি মেয়েদের কি ছেলেদের। বিয়ে হলো কি পৃথিবীর জনারণ্যে মিশে গেল সে, আর কেউ ফিরে তাকাবে না তার দিকে। আমার তো মনে হয় এই যে বিয়ের এত অনুষ্ঠানের ঘটা, এ একরকম অন্ত্যেষ্টিক্রিয়ার নামান্তর। বিদিশা রেগে বলেছে, তোমার মতো দুর্দশা তো কারোর হয় না। ফেরারি আসামিকে ধুকপুকুনি নিয়ে বিয়ে। জানালায় দাঁড়িয়ে থাকতে থাকতে কথাটা মনে করে হাসি পেল বিদিশার। বিয়ে হওয়া মানে ফুরিয়ে যাওয়া না পূর্ণ হওয়া? অন্তত কমলেশের মতো স্বামী পেয়ে কোনো মেয়ে বলবে না আমি ফুরিয়ে গেলাম। চমক ভাঙল বামুন মেয়ের ডাকে, বৌমা, কি রান্না হবে বলা? জানি না, কিছু রাঁধতে হবে না, ভালো লাগছে না। বামুন মেয়ে বলে, তা ভালো অবশ্যই লাগে না, কিন্তু এও বলি বাছা, ছেলের আমার বড় মায়ার শরীর, নইলে এখনকার ছেলেপুলে মাসি পিসিকে পৌঁছে কে? বিদিশার অভিমান ক্ষুব্ধ মন সহসা যেন বামুন মেয়ের প্রচারিত সত্যে পথ দেখতে পায়। মায়ার শরীর, তাই বটে। কমলেশ নিতান্ত মমতাশীল বলেই কাউকে মনক্ষুণ্ণ করতে পারে না। মায়ার শরীর না হলে বিদিশা এই সিংহাসনের অধিকার পায়? মন প্রসন্ন হয়ে যায়। বলে, ও বামুন মাসি, শোনো শোনো, তোমার যা খুশি হয় রাঁধো, তোমার জন্য চচ্চড়িটি কিন্তু করো বাপু। পাগলি মেয়ে,
বুড়ি বলে। খুশি মতোই রাঁধবার স্বাধীনতা আছে তার, জিজ্ঞেস করাটা নিয়ম রক্ষা। চলে যেতে যেতে বামুন মেয়ে সান্ত্বনা দেয়, পিসি আর কদিন মা, তারপর রাজ্যপাট সবই তোমার, তখন আর ঠেকাই কে। ট্রেনে বসে সেই কথায় ভাবতে ভাবতে চলে কমলেশ। পিসি আর কদিন, তারপর তারপর আর কাকে কি দিয়ে ঠেকাবে। বাড়ি পৌঁছতে রাত হয়ে যায়। অভ্যস্ত নিয়মে কৌশলে বেড়ার দরজাটা খুলে উঠোনে পা দিয়েই কমলেশ হাঁক পারে, পিসিমা। পিসিমা পুজোর ঘর থেকে সাড়া দেন, কমল এলি? কোন গাড়িতে এলি বাপু? ছটফট করে মরছি সেই থেকে। কমলেশ বোঝে ছটফটা নিয়ে নিবারণার্থেই পিসিমার এটি ঠাকুর ঘরে পুনঃপ্রবেশ। আর ছটফট। হাতের থলি থেকে ভিতরের জিনিসগুলো নামিয়ে দেওয়ায় রাখতে রাখতে কমলেশ দরাজ গলায় বলে, এখন যা মনিবের কবলে পড়েছি, এরপর হপ্তায় হপ্তায় বাড়ি আসাই দায় হবে মনে হচ্ছে। বাড়ি আর কদিন আসবি? পিসিমা গঙ্গা জলের ঘটি হাতে নিয়ে বেরিয়ে আসেন, বলেন, বাড়ি আসা তো যে কদিন এই বুড়ি আছে, বুড়ি মরলেই চাটি বাটি উঠিয়ে চলে যাবে, সে কি আর জানি না। গঙ্গা গঙ্গা গঙ্গা। আবার এই রাশিকৃত জিনিস বয়ে এনেছিস? না, তোর বাপু এই এক সৃষ্টি ছাড়া বাতি। পয়সা কি খোলাম কুচি? নাশপাতি, কলা, খেজুর, মিছরি, ফিবারি এসব আনতে হবে। অসময়ের কপি একটা আনলেই হতো, আবার দুটো। গঙ্গা গঙ্গা গঙ্গা। বৌমা, কোথায় গেলে? এই নাও, তোমার কলকাতার নৈনিতাল আলু এসেছে, এই বেলায় সব তুলে ফেলো, পড়ে থাকলেই কি ছোঁয়াছুত হয়ে যাবে। গঙ্গা গঙ্গা। অ বৌমা। ঘটির জলটুকু সবই ব্যয় করে ফেলেন পিসিমা ফল তরকারিগুলির সুচিতা কল্পে। এতক্ষণে একটি অর্ধাবগুণ্ঠিতা বধূ নীরবে কোনো ঘর থেকে যেন বেরিয়ে আসে। এত রাত্রে কিসের স্পর্শদোষ ঘটা সম্ভব সে প্রশ্ন করে না। দালানের দেয়াল থেকে একটা ডালা পেরে নিয়ে সব গুছিয়ে তুলতে থাকে। পিসিমা আবার অনুযোগ করেন, কি যে তোর নতুন চাকরি, তুই জানিস বাছা, একবার আর সময়ের গাড়িতে আসতে পারিস না, ফি দিন দেরি। নে, মুখ হাত ধুয়ে নে। এই যায়। আচ্ছা পিসিমা, এবার থেকে আর লেট করব না, বলে অবগুণ্ঠিতার প্রতি একটা কটাক্ষপাত করে কুয়োর পাড়ে নামে কমলেশ হাত মুখ ধুতে। খুঁটি ধরে দাঁড়িয়ে থাকে গৌরী দাওয়ার ধারে, অভিমান অভিমান মুখ। সত্যি আজকাল প্রত্যেক শনিবারেই দ্বিতীয় গাড়িটায় আসে কমলেশ, বলে ওভারটাইম খাটে। কিন্তু কি দরকার ওভারটাইম খাটার? এই তো সংসার তাদের, 10 বছর বিয়ে হয়েছে, একটা ছেলে মেয়েও হলো না এখনো। পিসিমার কাছে তো অপরাধী হয়ে আছে গৌরী। কমলেশ দূর থেকে ওর মুখ দেখতে পায় না, দেখতে পায় সমস্ত অবয়বের বাইরের লাইনটা। দুধে ধোয়া ধবধবে একখানা শাড়ি, পরনে কালো ফুলপাটটা শুধু কালো ফিতের মতো দেখতে লাগছে। রঙিন শাড়ি গৌরীর দু চোখের বিষ। ভালো ভালো পাড়ের ফর্সা শাড়ি পরবার তার শখ। ও বলে, গায়ে খানিকটা রংচং লাগিয়ে সংসাজতে ভালো লাগে না বাপু। ওর দিকে তাকিয়ে দেখে কমলেশের হঠাৎ মনে হলো, সত্যিই বটে, সাদা শাড়ির মতো শাড়ি আর নেই। এমন শাড়ি পরে এমন শান্ত হয়ে দাঁড়িয়ে থাকলে দূর থেকে যেন দেবীর মতো দেখতে লাগে। পিসিমার সামনে মুখোমুখি স্বামীর সঙ্গে কথা বলে না গৌরী। ওর ভারী লজ্জা, আর লজ্জা ভাঙবার অবসরই বা পেল কবে? নিজের বাড়িতে কমলেশ অতিথিই রয়ে গেল, আদরের অতিথি, যার জন্য দুখানি হৃদয় উন্মুখ হয়ে থাকে। যদিও পিসিমার ভালোবাসাকে গৌরী মাঝে মাঝে নিন্দাবাদ না করে পারে না, আর করে কমলেশের কাছে, বলে, নিজের খুঁটিটি বজায় রেখে তবে ভালোবাসা, ওর মর্ম বোঝবার সাধ্যই আমার নেই। এত যদি ভালোবাসেন ভাইপোকে তো চলুন না তার কাছে। তোমার চেয়ে পিসিমার ঢের বেশি প্রিয় হচ্ছে গরু বাছুর, সজনে গাছ, আম বাগান, বুঝলে? তোমায় ছেড়ে তো দিব্যি থাকেন।
ওদের ছেড়ে যাবার নাম করো দেখি, চোখে অন্ধকার দেখবেন। কমলেশ বলে, ও তুমি বুঝবে না, বুঝতে চাইও না। গৌরী বলে, মোটের মাথায় এইটি বুঝেছি, তোমার পিসিমাকে আগলেই জীবন কেটে যাবে আমার, সংসার করা আর হবে না। পিসিমা আর কদিন? অনেক দিন, সেকেলে হার। এমনি অভিমান করে গৌরী, আবার সোমবার থেকে দিন গুনতে থাকে শনিবারের জন্য। অবশ্যই পিসিমাকে সেই কি আর ভালোবাসে না? বাসে, যতটা বলে ততটা বিরক্ত হলে কি আর এমন সুখে দুঃখে এক হয়ে থাকতে পারত? বলে শুধু কমলেশের উপর ঝাল ঝাড়তে। কমলেশ মুখ ধুয়ে এলে পিসিমা ডাক দেন, অ বৌমা, কমলেশের জল খাবারটা দাও না। কমলেশ তাড়াতাড়ি বলে, এত রাতে আবার জল খাবার কেন পিসিমা? একটু পরে একেবারে খেয়ে নিলেই তো হতো। বকিস নি বাছা, মুখের সামগ্রী ফেলে রাখতে আছে। তুই ভালোবাসিস বলে সারা দুপুর ধরে বৌমা পাটিসাপটা তৈরি করেছে। বৌমা? কমলেশ বাঁকা কটাক্ষে একবার অদূরবর্তিনীর পানে তাকিয়ে হতাশের ভান করে বলে, তোমার বৌমা করেছেন পাটিসাপটা? তাহলে আর সে পাটিকে মুখের মধ্যে সাপটানো গিয়েছে। কেন আর ওই ক্ষীর টিরগুলোকে নষ্ট করা পিসিমা? পিসিমা তৃপ্ত সুরে বলেন, জানি তুই আমার হাতের খাবার ছাড়া খেতে পারিস না, তবে বৌমার রান্না বান্নার হাতটিও মন্দ নয়, সময়ে আমার মতন হবে। কমলেশ মুক্ত কণ্ঠে মন্তব্য করে, কিসে আর কিসে, তোমার মতন রাজার হাত হতে 7 জন্ম ঘুরে আসতে হবে, বুঝলে পিসিমা, 7টি জন্ম। ওদিকে কালো পাড়ে ঘেরা ফর্সা মুখের রেখায় রেখায় অসহিষ্ণুতার আভাস। সে জানে পিসি ভাইপোর এই গল্প গড়াতে গড়াতে রাত 12টায় পৌঁছবে। অতএব খাবার সে আনে না, পিস শাশুড়ির কাছে এসে কি যেন বলে, কি বলে শোনা যায় না। শোনা যায় উত্তর, থাম বাছা, একাদশী বলে আর ক্ষয়ে যাচ্ছি না আমি, আজ 52 বছর একাদশী করছি। ছেলেটা বাড়ি এলো। ছেলেটা কিন্তু হাঁ হাঁ করে ওঠে, একাদশী? যাও যাও শুয়ে পড়ো গে। আহা, তা কি জানি, তাহলে আর কিছু ফল টল আনতাম। পিসিমা প্রসন্ন বিরক্তিতে বলেন, বকিস নে বাপু, আবার কত আনবি? রাজার মাঝে সব সামগ্রী চোখে দেখতে পায় না, সেই সব সামগ্রী এনে তুই তো পিসিকে খাওয়াচ্ছিস। ভাইপো গরবে গরবিনী পিসিমা একাদশীকে গ্রাহ্যও করেন না, যতক্ষণ না কমলেশের খাওয়া হয়, সঙ্গ ছাড়েন না তার। গৌরীর কাছে সাহায্য করতে গিয়ে তাকে জ্বালিয়ে কমলেশকে অনুরোধের তাড়নায় দুজনের খাদ্যবস্তু গিলিয়ে আগামীকাল কি কি রান্না হবে তার সবিশেষ আলোচনান্তে তবে শুতে যান। এতক্ষণে ঘর, বড় দালানওয়ালা ছোট বাড়ি। ঘর বলতে এই একটি, পাড়ার সব বৌঝির মধ্যে গৌরীর ঘরটি ফিটফাট পরিপাটি। কমলেশের শৌখিন বলে খ্যাতি আছে পাড়ায়, আর গোছালো বউ বলে সুনাম আছে গৌরীর। খাওয়ার পরও জের মিটতে বাকি থাকে, রান্নাঘর ধুয়ে রেখে তবে আসতে পারে গৌরী। পিসিমা ঝিকে রান্নাঘরে ঢুকতে দেন না। কমলেশ ওকে একটু তাড়া দিয়ে ঘরে এসে টেবিল ল্যাম্পটা বাড়িয়ে দিয়ে বিছানায় বসে একবার চারিদিকে তাকিয়ে দেখল। ঘরকে তখনই দেখতে পাওয়া যায় যখন ঘরের অধিকারিণী থাকে অনুপস্থিত। এখন কমলেশের চোখে পড়ছে টেবিলটা আর ছুঁচের কাজ করা টেবিল ঢাকাটা, বাতাসে যার একটা কোণ অনবরত উঠছে। দেখতে পাচ্ছে টেবিলের উপর টাইম পিসটা আর কাঁচেরই টেবিল ল্যাম্পটা। হ্যাঁ, সবই দেখতে পাচ্ছে কমলেশ। দেয়ালে দেয়ালে নানা দেবদেবীর পট, বেঞ্চের উপর সারি করে সাজানো ট্রাঙ্ক বাক্স, গায়ে ছিটের ঘেরাটো, জানলা দরজার মাথায় তক্তায় তক্তায় নানা মাটির পুতুল। বিছানাটা গৌরীর শাড়ির মতোই ধবধবে। আশ্চর্য, কোনো পরিবর্তন নেই, যেন যুগ যুগান্তর ধরে রাত্রে শুতে এসে অবিকল এই দৃশ্যই দেখে আসছে কমলেশ। কে জানে প্রথম কবে এ ঘরে বসে গৌরীর পদধ্বনির আশায় মিনিট গুনেছিল সে? কত দিন হয়ে গেল? 8 বছর?
10 বছর? তাই হবে। কমলেশ তখনও লাজুক ঘাড় গোঁজা একটি কিশোর বললেই হয়। কলকাতার মেসে থেকে কমলেশ তখন কলেজে পড়ত। আরও একবার চারিদিকটা তাকিয়ে দেখল কমলেশ। এখানের পৃথিবী যেন থেমে আছে। কত কাণ্ড ঘটে গেল পৃথিবীতে, কত কাণ্ড ঘটে যাচ্ছে। এ ঘরে তার ছায়া পড়েনি কোনোদিন, যা পড়ে শুধু একটু ধুলো। মাঝে মাঝে তাই কোমরে কাপড় জড়িয়ে ঝাড়তে লেগে যায় গৌরী। কমলেশের মায়ের করা কেনা ছবি আর আরশি, কমলেশের ছেলেবেলার পুতুল আর খেলনা, রান্নাঘরে শিকড় লাগানোর পরিচিত শব্দ। আশা হচ্ছে ঘণ্টা কয়েকের জন্য ওদিকের দৃশ্যপটের উপর যবনিকা পড়ল। এখন যবনিকা উঠবে এখানে। কমলেশ ভাবে, বাইরের দৃশ্যে তো কোনো পরিবর্তন হয়নি, ভিতরের দৃশ্যে কি হয়েছে? আজও তো সেই প্রথম দিনের মতোই উৎকর্ণ হয়ে রয়েছে কমলেশ গৌরীর পদধ্বনি নিকটবর্তী হবার আশায়। তেমনি সাদরেই তো আহ্বান করতে পারবে তাকে, যেমন পারত বিদিশা আসার আগে, আরও আগে। তবে কলকাতা সেই বিরাট 4 তলা অট্টালিকার অসংখ্য খোপের প্রান্তবর্তী একটি খোপে অবস্থিত আর বিদিশার আত্মসমর্পিত যে কমলেশ, সে কি আর কেউ? এখানে এই 5 পুরুষের ভিটেই এই প্রত্যেকটি কড়িবর্গা খিল ছিটকিনি মুখস্থ হয়ে ঘরের মালিক যে কমলেশ, তার ভূমিকা তো অবিকলই আছে। আইন, ধর্ম, সমাজ, লোকরসনা সবাই তো কমলেশকে ধিক্কার দেবার জন্য উদ্যত হয়ে আছে, শুধু ধরে ফেলতে যা দেরি। কিন্তু কই, নিজের ভেতরে কমলেশ তেমন কোনো গ্লানি খুঁজে পাচ্ছে না তো। জমে যা আছে সে হচ্ছে অস্বস্তি। প্রকাশ পেয়ে গেলে কি হবে, কি করে সহ্য করবে এরা কমলেশের এই ভয়ঙ্কর নিষ্ঠুরতা? গৌরী, বিদিশা আর পিসিমাও সহ্য করতে পারবে এত বড় আঘাত? শুনলে হয়তো পিসিমা চিৎকার করে কেঁদে উঠবেন, গৌরী পাথর হয়ে যাবে, আর বিদিশা হয়তোবা মরেই যাবে। তার চাইতে এই ভালো, এই মধুর মিথ্যা, এই 2 ব্যক্তির ভূমিকা অভিনয় করে যাওয়া। যতদিন চলে চলুক। ঈশ্বর যদি পিসিমাকে অমর বর দিতেন। গৌরী এলো পান হাতে করে। টেবিল ল্যাম্পের উজ্জ্বল আলোয় ওকে এখন পরিষ্কার দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে ওর নিটল একটি ডাঁসা ফলের মতো লাবণ্য পিছলে পড়া মুখটি, ঘিরে শাড়ির পাড়ের কালো যে রেখাটি, সেটি শুধুই একরঙা একটা রেখা মাত্র নয়, তার মাঝে রয়েছে সুচারু একটি নকশা। এখন ওর হাস্যোজ্জ্বল চোখের পল্লব কম্পনটুকুও দেখা যাচ্ছে। না, দেবী প্রতিমার দূরত্ব আর নেই। এই প্রাণচঞ্চল মানবী মূর্তিকে সহজেই এখন কাছে টানা যায়। বিদিশা যদি বিচিত্র রূপিণী, তো গৌরী রহস্যময়ী। বিদিশা যেন পড়া হয়ে যাওয়া কাব্যগ্রন্থ, গৌরী যেন না পড়া উপন্যাস। ডিবেটা টেবিলে ঠুকে বসিয়ে নিজে বিছানায় বসে গৌরী বলে, উহ, উ মানে উ মানে উহ, ওরা 2 রকম মানে হয় না। শোনো, আমায় একটা জিনিস এনে দেবে? দাসকে আজ্ঞা করুন মহারানী। কি চাই? একটু ঘুমের ওষুধ। ঘুমের ওষুধ? কমলেশ অবাক হয়ে বলে, কার দরকার? তোমার? ঘুম হচ্ছে না? আমার অগাধ ঘুম হচ্ছে, অবশ্য আজকে বাদে। মুখের প্রত্যেকটি রেখায় চাপা হাসির ব্যঞ্জনা। ব্যাপারটা কি বলো তো? কি করবে ঘুমের ওষুধ? শনিবারে বিকেলবেলা পিসিমাকে খাইয়ে রাখবো। উহ! কমলেশ হেসে উঠে বলে, আহা, হিংসে করো না, আমায় ভালোবাসেন বলেই না। গৌরী স্বামীর কাছে আরেকটু ঘনিষ্ঠ হয়ে বসে মুচকে হেসে বলে, পিসিমাকে হিংসে করে আর কি হবে? সে তো বুড়ো মেরে খুনের দায়। হিংসে করবার লোক তো আমার হয়েছে গো।
বুকটা ধড়াস করে ওঠে কমলেশের। নড়ে চড়ে বসে বলে, কিরকম? কেন, জানো না তুমি? শোনোনি? আমার যে একটু সতীন হয়েছে। বুকটা ধড়ধড় করতে থাকে কমলেশের। ও ও উড়ো খবর আসতে শুরু হয়েছে তাহলে? হিম হিম বুকটাকে তাজা করবার চেষ্টা করতে করতে কমলেশ হতাশের ভান করে বলে, হা ঈশ্বর। গৌরী হেসে উঠে বলে, মাথায় হাত দিয়ে পড়লে যে? তোমার তো আর সতীন হয়নি, হয়েছে আমার। কমলেশ সে কথার উত্তর না দিয়ে একই ভঙ্গিতে বলে, হা ঈশ্বর, সব ফাঁস হয়ে গেল। গৌরী ওর কাঁধটা নাড়া দিয়ে উচ্ছ্বসিত হাস্যে বলে, শোনো না মজার কথা। ও বাড়ির অনিল ঠাকুরপো বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে ছুটে এসেছিল সে খবরটি আমাকে প্রেজেন্ট করতে। ভালো জিনিসই উপহার দিতে এসেছিল। তু তো ঠাকুরপো হয়, প্রাণে দরদ আছে। গৌরী নিশ্চিন্ত শান্ত গলায় বলে, আচ্ছা ওরা কি বলো তো? কারা? এই অনুল ঠাকুরপোরা। সত্যুরতা সাধবার চেষ্টায় কাণ্ডজ্ঞান পর্যন্ত থাকে না। হঠাৎ একটা মরিয়া খেয়াল মাথায় চাপে কমলেশের। স্বীকার করলে কি হয়? একটা হেস্তনেস্ত করে ফেললে কি হয়? এই আলোচনার মুখে অনিলের তৈরি রাস্তায় এগিয়ে গেলে কি হয়? শুধু মাথাটা হেঁট করে একবার বলা, গৌরী, তুমি যা শুনেছ তা মিথ্যা নয়। তারপর যা থাকে কপালে, এত লুকোচুরি, এত মিথ্যার জালবোনা, সব শেষ হয়ে যায় তাহলে। হ্যাঁ, বলেই ফেলবে কমলেশ। তাই গম্ভীর মুখে বলে, অনিল যা বলেছে ঠিকই বলেছে, কিন্তু স্বীকার করবে কার কাছে? এগোবে কোন পথ দিয়ে? কমলেশের পরিহাসের এ এক নতুন চাল মনে করে গৌরীও গম্ভীর মুখে চোখ টান টান করে বলে, হ্যাঁ, আমিও তাই বলে দিলাম অনিল ঠাকুরপোকে। তোমাদের দাদা যে এত শয়তান তাকে এতদিন জেনেছি ভাই। ভাগ্যিস তুমি ওর স্বরূপ চিনিয়ে দিলে। কমলেশ নিষ্পলক দৃষ্টিতে গৌরীর কৃত্রিম গম্ভীর অথচ হাসির বিদ্যুৎ ছিটকানো মুখের দিকে তাকিয়ে দেখে। টেবিল ল্যাম্পের আলোটা সরাসরি সেই মুখের উপর এসে পড়েছে। মুখটা যেন কাঁচের মতো স্বচ্ছ দেখাচ্ছে। মনে হচ্ছে ভিতরটাও বুঝি দেখা যাবে। গৌরীর রং বিদিশার সঙ্গে আকাশ পাতাল তফাৎ। সত্যিকার পাকা রং। এতদিনের পল্লীবাসেও ম্লান হয়ে যায়নি। হ্যাঁ, পাকা রং। উপরের আর ভিতরের দুটো রঙই সমান পাকা। না, অসম্ভব, স্বীকার করা অসম্ভব। হেস্তনেস্ত করা যাবে না। আজ নয়, কাল নয়, হয়তোবা কোনোদিনই নয়। কমলেশ তো আর পাষাণ নয়। শুধু কমলেশই বা কেন? কেউ পারত? রজনীগন্ধার ঝাড়ে আগুন লাগাতে পেরেছে কেউ কখনো? আরও একদিন এমনই মরিয়া খেয়াল চেপেছিল কমলেশের। বিদিশাকে বলেছিল, শুধুই কি আর পিসিমার টানে এমন করে ছুটে যায় গো? অন্য কারণ আছে। সেখানে আমার প্রথম পক্ষের পরিণীতা পত্নী আছে। শুনে এমন ভয় ভয় চোখে তাকালো বিদিশা যে দেখে ভয়ে ভয়ে আবার হো হো করে হাসতে হলো কমলেশকে। না, সেদিনও হয়নি হেস্তনেস্ত করা, আজও হবে না। অতএব বালিশটাকে কোলের উপর বাগিয়ে ধরে তার উপর কনুই রেখে বেশ আত্মস্থভাবেই বলতে দেখা গেল কমলেশকে, অতটা দমিয়ে দেওয়া ঠিক হয়নি ছেলেটাকে। বেচারা হয়তো কষ্ট করে কত সত্য সংবাদ সংগ্রহ করে এনেছিল, তা পাড়ায় বলেনি। বোধ হয় বলতো, যদি না ওর উৎসাহের আগুনে একেবারে বরফ জল ঢালা হতো। আহা বেচারা, যা একখানা পেঁচা মুখ করে চলে গেল সেদিন। কমলেশ বলে, অথচ ওর খবরটা নির্ভেজাল, তবু তো সবটা সংগ্রহ করে উঠতে পারিনি। শুধু সতীন, সতীনের ছেলে, রাঁধুনি, চাকরানি, আলো, পাখা, রেডিও, বড় রাস্তার ওপর বিরাট 4 তলা বাড়ি। সে কি বলবোলাও ব্যাপার। বলো তো একদিন নিয়ে গিয়ে দেখিয়ে আনি। তাই যাব ভাবছি।
বলে আর এক দফা হেসে ওঠে গৌরী। হাসছো? এরপর কিন্তু টের পাবে মজা। মজাই তো টের পাচ্ছি বলে বালিশটাকে কমলেশের কোল থেকে টেনে সরিয়ে দিয়ে শূন্যস্থানটা পূর্ণ করে নিজেকে দিয়ে। অনেকক্ষণ পরে দেখা যায় চাঁদের আলোয় ঘর উঠেছে ভোরে। বোধহয় কৃষ্ণপক্ষ চলছে, তাই বেশি রাতে জ্যোৎস্না। সারাদিনের কর্মক্লান্ত দুটি মানুষ জেগে থাকবার শত ইচ্ছা সত্ত্বেও ঘুমে অচেতন হয়ে গেছে। পাশাপাশি দুখানি ঘুমন্ত মুখের উপর স্থির হয়ে আছে সেই চাঁদের আলো। কিন্তু দুজনের মুখই সমান পবিত্র দেখাচ্ছে কেন? ঘুমলে নাকি মানুষের স্বরূপ ধরা পড়ে। কই, কমলেশের মুখে দেখে তো ধরে ফেলা যাচ্ছে না সে কত বড় পাষণ্ড। এত বড় একটা বিশ্বাসঘাতকের মুখ স্ত্রীর প্রতি নিতান্ত বিশ্বস্ত মমতাময় স্বামীর মুখের মতোই দেখাচ্ছে তো। আশ্চর্য নয় কি? আবার কালই যখন 4 তলা সেই অট্টালিকার 1 তলার ঘরখানায় প্রায় শ্যামবর্ণ গোলগাল একখানি নিশ্চিন্ত নির্ভরতাময় মুখের পাশাপাশি দেখতে পাওয়া যাবে এই কমলেশেরই ঘুমন্ত মুখ, সেই মুখও হয়তো এমনই পবিত্র, এমনই মমতাময় দেখাবে। চাঁদই দেখবে উঁকি মেরে, কিন্তু সে কি ভাববে? এর সমস্তই মিথ্যা দিয়ে গড়া, নাকি বিশ্বাসের প্রসন্নতা নিয়েই তাকিয়ে থাকবে ওদের দিকে? কে জানে, হয়তো বা চাঁদের দেখাই ঠিক হবে। হয়তো আমরা যাদের যা দেখি তারা ঠিক তার নয়। যাদের নিতান্ত পাষণ্ড বলে মনে হয় তারা কেবলমাত্র দুর্বল, কেবলমাত্র বোধহীন। তাই মানুষের অন্তহীন অনাচারের বোঝা বহন করেও পৃথিবী নির্ভুল নিয়মে ঘুরে চলে, ক্লান্ত হয়ে থেমে যায় না। গল্প তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। এরকম আরও গল্প শুনতে চাইলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে এ পর্যন্তই, আসবো নতুন কোনো গল্প নিয়ে। বিদায়।